সবজির দাম কিন্তু এখন খুবই কম, তাই সুযোগ বুঝে আমি সব ধরনের সবজি ফ্রোজেন করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি পৃথিবীর যে প্রান্ত থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকের টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো ভিডিওটা কি নিয়ে বানাচ্ছি। বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছো, আজকে আমি শীতের যে কোনো ধরনের সবজি ফ্রোজেন করব, আর কিভাবে ফ্রোজেন করব সেগুলো নিয়েই বা ডিটেলস সেই সব কিছু নিয়ে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি। তো এখানে আমার বরকে দিয়ে আমি সবজি আনিয়েছি। এখানে এনেছি বড় সাইজের 2টা পাতাকপি, তারপর হচ্ছে 4টা হচ্ছে ফুলকপি, এরপরে 1 কেজি হচ্ছে বড় সাইজের সিম, খুব চট্টা চট্টা এই সিমগুলো আমার কাছে ভীষণ পছন্দ। এরপর 4টা হচ্ছে ব্রকলি আর হচ্ছে পেঁয়াজকলি। তো আপাতত এগুলি থাক, কারণ একসাথে অনেক চাপ পড়ে যাবে। অবশ্য আমি আমার বরকে বলেছিলাম ও যেন টমেটো, এরপর হচ্ছে শালগম, এরপর হচ্ছে মটরশুঁটি, বিভিন্ন ধরনের ক্যাপসিকাম এগুলো আনতে বলেছিলাম। তো বললো কি যে এগুলো আগে কাটে নাও, তারপরে অন্যগুলো এনে দেবো। তো এখন আর কি বুঝতেছি, কাটতে এসে না আনছে ভালো হয়েছে। এই যে পাতাকপি দেখতে দেখা যাচ্ছে এতটুকু, 2টা পাতাকপি মাশাআল্লাহ কতটুকু হয় তোমাদের সাথে তো অবশ্যই দেখাবো। তো আজকে যেহেতু ফ্রোজেন করব, তো ফ্রোজেনের ডিটেলস আমি তোমাদের সাথে A to Z শেয়ার করব। কিভাবে সংরক্ষণ করতে হবে বা কতদিনেই খেলে ভালো হবে, এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। আমি আর কি বিভিন্ন সার্চ দিয়ে দেখেছি, বিভিন্ন পুষ্টিবিদদের আমি ভিডিওগুলো দেখেছি। তো তারা কিন্তু বলেছে 3 মাসের বেশি যে কোনো সবজি কিন্তু আসলে আর কি শীতকালীন সবজি ফ্রোজেন করে খাওয়া ঠিক না, এতে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। আমরা চেষ্টা করব 3-4 মাসের মধ্যে এই আর কি শীতকালীন সবজিগুলো খেয়ে ফেলার জন্য। তবে এটা যে 3 মাসের মধ্যেই খাওয়া যাবে, পরে খেলে নষ্ট হয়ে যাবে বা গুণাগুণ একেবারেই থাকবে না তা কিন্তু না। চাইলে কিন্তু এই সবজিগুলো 1 বছর ধরে রেখে খাওয়া যাবে। তো প্রথমেই আমি পাতাকপিগুলো কেটে নিচ্ছি, আর আমি কিন্তু এখন ধুইনি। ধুলে কি হয় দেখা যায় কাটার পরে আবার আর কি আরেকবার ধুইতে হয়। তো ভাবলাম যে থাক, আমি একবারে সবগুলো কেটে কুটে ধুবো। শুধু একমাত্র আমি পেঁয়াজের কলিটা ওটা হচ্ছে ধুয়ে কাটবো। তো এই যে দেখো আমি কেটে নিচ্ছি, তবে ডিটেলস আমি তোমাদের সব একসাথে কেটে দেখাবো না, তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি তোমাদের জাস্ট একটু একটু করে কেটে দেখাচ্ছি কীভাবে কাটতে হবে। তবে পাতাকপি বলো বা ফুলকপি বলো, ব্রকলি বলো, যে কোনো সবজি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কাটতে পারো। ছোট করে কাটা যাবে, বড় করে কাটা যাবে। তবে আমি রেগুলার সাইজ করে কাটছি যেন আমি সব কিছুতে দিয়ে খেতে পারি। এবার আমি ভাজি করি বা ফ্রাইড রাইসে দিই বা যে কোনো চাইনিজ ডিশে রান্না করি, যেন সেভাবে খাওয়া যায় ওইভাবে কেটে নিচ্ছি। সবজি যদি আর কি বেশি বড় বড় পিস করি তখন দেখা যায় চোখে লাগবে, দাঁতে লাগবে, মেয়েরা খেতে চাইবে না। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছো, আমি বলবো প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপর সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর আজকে তোমরা যারা আমার চ্যানেলে নতুন ঢুকেছো বা ভিডিওটি দেখছো, আমি বলবো তোমাদের কাছে যদি ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায়, সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও। সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও, এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। চাইলে কিন্তু তোমরা তোমাদের সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে। আর অলরেডি আমার যেসব প্রাণের বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে এত দূর আনতে সহায়তা করেছো, তোমাদের জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো দেখো আমার কিন্তু ব্রকলি কাটা হয়ে গেছে, এরপর হচ্ছে বাঁধাকপিও কাটা হয়ে গেছে। কিন্তু এই বাঁধাকপি কাটতে আমার এত মানে মেজাজটা খারাপ হয়েছে, 2টা বাঁধাকপি মাশাআল্লাহ এতটা হয়েছে আমি কল্পনাও করতে পারিনি। এই কারণে কিন্তু সময়ও লেগেছে। আর এখন যে সবজিগুলো কাটছি এগুলো কিন্তু খুবই ইজি কাটা, যে কোনো সময়ে যে কেউ কিন্তু কেটে নিতে পারে। দেখা যায় দাঁড়িয়ে দাঁড়িয়েও কেটে নিতে পারে। তো এগুলো কাটার জন্য আমি আর ছুরি ব্যবহার করব না, আর আমি কিন্তু চপিং বোর্ডেই সবজিগুলো কেটে নিচ্ছি। দেখা যায় বটি দিয়ে কাটতে গেলে এই সবজিগুলো অনেকটা দেরি হয়ে যাবে। শুধু চপিং বোর্ডে রাখছি আর কুচি কুচি করে কেটে নিলাম। আর এই যে এখন ফুলকপিগুলো আমি কিন্তু আর কি ফুলগুলো যেগুলো সেগুলো একটু বড় সাইজ করে রাখছি, কারণ এটা আবার বয়েল করব। বয়েল করার পরে দেখা যায় এমনি ঝরে যেতে পারে। আবার দেখা যায় আমি এবার পাকোড়া করি বা ফ্রাইড রাইস রান্না করি বা যে কোনো তরকারি রান্না করি, আর কি বড় সাইজের ফুলগুলো থাকলে ভালোই হয়। রান্না করতে করতে কিন্তু অনেকটাই কিন্তু এগুলো আবার খুলে পড়ে যায়। এই কারণে এগুলো আমি আর ছোট করছি না, হাত দিয়েই জাস্ট আমি ফুলগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি। আর বন্ধুরা, তোমাদের একটা কথা কিন্তু মনে রাখতে হবে, ফুলকপির মধ্যে কিন্তু অনেকটা পোকা হয়। তবে শীতকালীন ফুলকপিতে তেমন একটা পোকা হয় না আমি দেখেছি। তো তারপরেও একটু আমি বলবো ভালো মতন একটু চেক করে আর কি কাটার সময় দেখবা। তবে তোমাদের কিন্তু একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, ফ্রোজেন করার যে কোনো সবজি একদম ফ্রেশ হতে হবে। কোনো সবজি যেন পোকা না হয় বা কোনো ফাটা না থাকে,
নরম না থাকে এই ধরনের কিন্তু সবজিগুলো ফ্রোজেন করতে হবে। তো আমার ফুলকপির ফুলগুলো একদম ফ্রেশ ছিল, তারপর হচ্ছে বাঁধাকপিও একদম ফ্রেশ ছিল, এই যে সিমগুলো এগুলো কিন্তু ফ্রেশ। তো এখন তো আমি আর কি দেখছি যদি দুই একটা দেখা যায় আমার চোখে পড়ে যায় পোকা আছে বা নষ্ট আছে, সেগুলো আমি ফেলে দিব। আর পোকা আছে কিভাবে সেটা আমরা বুঝবো, এই যে দেখো সিমটা নিয়ে জাস্ট একটু আলোর দিকে রাখলেই বোঝা যাবে এটার ভিতরে পোকা আছে কিনা। তো আমি কিন্তু প্রতিটা সিমেই এভাবে চেক করে নিয়েছি, আর দুই পাশ থেকে বোটাটা ফেলে নিয়ে মাঝখানে জাস্ট একটুখানি চিড়ে নিয়েছি। প্রতিটা সিমে কিন্তু আমার কাটা হয়ে গেছে, তবে আমার কিছু সিম বাদ পড়েছে। সেই সিমগুলো অবশ্য খাওয়া যাবে, কিন্তু আমি যেহেতু ফ্রোজেন করব তাই প্রতিটা সিমে আমি ফ্রেশ নিয়েছি। আর দেখো প্রত্যেকটা কিন্তু আমি চিড়ে নিয়েছি, কোনোটা কিন্তু দুই ভাগ করে নিই। তো কিছু সিম নেওয়া যায়নি, তোমাদের একটু দেখাচ্ছি কী ধরনের সিমগুলো। এই যে দেখো যেগুলো একটুখানি কালচে ছিল বা একটুখানি ফাটা ছিল, বাঁকা ছিল, মনে হয়েছে এগুলো একটু আর কি বাত্তি টাইপের, সেগুলো আর কি আমি রেখে দিয়েছি। এগুলো ফ্রোজেন করলাম না, তবে এগুলো ফেলে দিব না, এগুলো দেখা যায় ভাজি বা তরকারি রান্না করে কিন্তু খেয়ে নিব। তো মোটামুটি কিন্তু আমার যে তরকারি ঝামেলাগুলো ছিল সেগুলো কাটা শেষ। আর এই যে পেঁয়াজের কলিগুলো, পেঁয়াজের কলিও কিন্তু ফ্রোজেন করা যায়। তোমরা অনেকেই ভাবতে পারো এটা তো এমনিতেই খুবই নরম সবজি, এটা কি ফ্রোজেন করা যাবে? অবশ্যই যাবে, আমি কিন্তু রাখি প্রতিবারই, আর খুব ভালোও থাকি। তো দেখো পেঁয়াজের কলি থেকেও কিন্তু যেগুলো একদম ফ্রেশ ভালো সেগুলি আর কি নিচ্ছি, আর যেগুলো একটু দেখছি যে ছেঁচে গিয়েছে বা একটু কেমন থাকে না, মাথা দিয়ে একটু নরম হয়ে যায় বা শুকিয়ে যায়, সেই আর কি পেঁয়াজ কলিগুলো কিন্তু আমি নিয়ে নিই। এই যে পেঁয়াজের কলি কাটতে যে চোখটা পুরো পানি বের হয়ে গেছে, এত ঝাঁজ পেঁয়াজের কলিরে বলে, এত ঝাঁজ চিন্তা করা যায়? চোখ দিয়ে আমি তাকাইতেই পারতেছি না, এত পানি পড়তেছে। এতদিন শুধু শুনেই আসছি, আমার মায়ের মুখে শুনতাম যে পেঁয়াজ কলি দিলে নাকি পেঁয়াজের পরিমাণ কম লাগে, কিন্তু আমি কখনো বিশ্বাস করতাম না। আর সত্যি কথা, আমি কিন্তু কখনোই পেঁয়াজের কলির পরিবর্তে পেঁয়াজ কম দিইনি, পেঁয়াজও বেশি দিয়েছি, আর পেঁয়াজ কলি দিয়েও রান্না করতাম। কিন্তু আমি কাটতে যে বুঝলাম মায়ের কথা আসলে কতটা সত্যি। আগে ভাবতাম কি মা বুঝে এমনি এমনি বলে, হয়তো বা পেঁয়াজ বাঁচানোর জন্য এই কথা বলে, কিন্তু আজ আমি হাড়ে হাড়ে টের পেলাম যখন আমি বেশি পরিমাণে কাটতে গেলাম। এমনি তো দেখা যায় তরকারিতে দুই একটা দিই, তখন চোখ জ্বালা টালা করে না, কিন্তু আজকে আমার যে অবস্থা হলো, আমার একদম শিক্ষা হয়ে গেছে। আর মায়ের কথাটা এখন খুবই আর কি উপলব্ধি করতে পারলাম যে আসলে পেঁয়াজের কলি দিলে পেঁয়াজটা কিন্তু কম দিলেও চলবে, পেঁয়াজের বিকল্প হিসেবে পেঁয়াজের কলি মানুষ কিন্তু ব্যবহার করে। তো আমার কিন্তু সবগুলো সবজি কাটা নেওয়া শেষ, এখন হচ্ছে বয়েল করার পালা। আমার কিন্তু একে একে দুইটা ধাপ পার হয়ে গেল, একটা হচ্ছে কাটা আর একটা হচ্ছে ধোয়া। ডিটেলস শেয়ার করলাম না, অল্প কিছু কিছু যতটুকু পারি শেয়ার করব। তো প্রথমেই কিন্তু তোমাদের একটা কথা মনে রাখতে হবে, বয়েল করার জন্য সবজি যতটুক তার চাইতে কিন্তু দ্বিগুণ একটা হাঁড়ি নিলে ভালো হয়, খোলামেলা। তবে আমার এই হাঁড়িটা বেশি একটা বড় না, বড় হাঁড়ি নিতাম কিন্তু সেগুলো আবার প্রচুর বড়, দেখা যায় তরকারির চাইতে 4 গুণ বড়। তো এই কারণে এই হাঁড়ির মধ্যেই কিন্তু আমি দেখা যায় একবারে বা দুইবারে যেটা প্রয়োজন হবে সে অনুযায়ী সবজিগুলো বয়েল করে নিব। আর বয়েল করার ক্ষেত্রে একদম ফুটন্ত পানি গরম করতে হবে, ফুটন্ত পানির মধ্যে সবজিগুলো ছাড়তে হবে। আর সবজিগুলো যেন পানির মধ্যে ডুবে থাকে এমন পানি দিতে হবে, মানে খলখল একটা পানি থাকতে হবে। আর জাস্ট শুধু একটা বলক উঠবে, এর বেশি কিন্তু কিছুতেই সবজি রাখা যাবে না, তাহলে একদম ফুল কুক হয়ে যাবে। আর এই যে দেখো এরপর কিন্তু আমি পানি ঝরিয়ে নিয়েছি, আর অবশ্যই কিন্তু বরফ পানি দিয়ে ঠান্ডা করে নিলে ভালো, যেহেতু এখন শীতের সিজন, এমনি কিন্তু অটোমেটিকলি পানি বরফের মতোই ঠান্ডা থাকে, তাই আমি আর বরফ পানি ব্যবহার করলাম না। এটাও আমার জন্য একটা প্লাস পয়েন্ট, বা এখন যারা সবজি আর কি ফ্রোজেন করবে তাদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট যে বরফ পানি আর লাগবে না। তো আমি কিন্তু খুব ভালো মতন ঠান্ডা করে নিয়েছি। এরপরে ফ্যানের বাতাসে আমি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম ঝরিয়ে আর কি, এই যে ঝুড়িটা সহ রেখে দিয়েছিলাম যেন পানিটা ঝরে যায় আর সবজিটাও যেন একদম ঠান্ডা হয়ে যায়। তারপর ঠান্ডা হওয়ার পরে দেখো আমি কিন্তু এক একটা পলি ব্যাগে যতটুকু আমার প্রয়োজন হয় সেটুকুন অনুযায়ী আমি সবজিগুলো প্যাকেটে ভরে নিয়েছি। আর চাইলে কিন্তু তোমরা এখানে পিন আপ করে নিতে পারো পলি ব্যাগের ভিতরে, কিন্তু আমি পিন আপ করিনি, আমি জাস্ট একটা গিট দিয়ে এরপরে সমান করে রেখে দিলাম। এভাবে আমি 4টা ব্যাগে আর কি সবজিগুলো রেখেছি, ফুলকপিগুলো। এরপরে যে পাতাকপিগুলো সেম প্রসেসে আমি একটা জাস্ট বলক উঠেছে, এরপর আমি নামিয়ে নিয়েছি। তো আমি পাতাকপি যেহেতু বেশি তাই দুইবারে বয়েল করলাম। এরপরে এই যে ঠান্ডা পানি দিয়ে, কলের এই ট্যাবের পানি দিয়ে খুব ভালো মতন দেখো একদম নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি যেন কোনো গরম না থাকে। এরপর কিন্তু এই ঝুড়ি সমেতেই আমি আর কি পানি ঝরানোর জন্য রাখবো। তবে পানিটা ঝরিয়ে আমি একটা আর কি যে পেপার ছিল ঘরে, সেই পেপারের মধ্যে পুরো সবজিগুলো বিছিয়ে দিয়ে আসলাম। এরপর এখন এই যে সিমগুলো আমি ধুয়ে নিচ্ছি, আর এদিক দিয়ে কিন্তু আমার ব্রকলিগুলো ধোয়া শেষ। তোমরা অনেকেই বলতে পারো যে আপু এই সবজিগুলো তো ধুয়ে তারপর কাটতে পারতা,
ইচ্ছে ধুয়েও কাটা যায়, আবার না ধুয়ে কাটা যায়, কিন্তু আমার মনে একটা ভয় ছিল যদি পোকা টোকা থাকে তখন তো আবার আমার ধুতেই হবে। এই কারণে কিন্তু আমি কাটার পরে ধুয়ে নিচ্ছি। আর সিমগুলো কিন্তু আমি একটা একটা করে একদম কচলে কচলে ধুয়েছি, যেন কোনো আর কি বালি বা মাটি লেগে না থাকে। আর সিমগুলো কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে, একদম চট্টা চট্টা সিম, মানে এই সিমগুলো আমার কাছে খুব ভালো লাগে। আর একটা আছে না, নলডোগা সিম বলে ওইটাকে, একটু আর কি পেঁচানো পেঁচানো থাকে, ওই সিমটাও ভালো লাগে। তারপর কিছু থাকে ছোট টাইপের সিম, যেগুলো আমাদের দেশি সিমের মতো, ওইগুলো অবশ্য বেশি একটা ভালো লাগে না। যাই হোক, এখন আমি আর কি সিমটা ধুয়ে রেখে দিলাম। এই যে ব্রকলিটা এখন দিয়ে দিলাম। দেখো আমার ব্রকলিটা যতটুকু পানি কিন্তু তার 3 গুণ। ঠিক এমন পানির মধ্যেই কিন্তু সবজিগুলো বয়েল করতে হবে। তারপরে দেখো একটা শুধু বলক আসছে, সাথে সাথে কিন্তু আমি চুলার জালটা অফ করে দিয়েছি। তো তোমরা যে কোনো ধরনের সবজি এভাবেই কিন্তু প্রসেস করে ডিপ ফ্রিজ করে রেখে দিতে পারো। এরপর যখন ইচ্ছে তখন কিন্তু তোমরা খেতেও পারবে। চাইলে এটা 1 বছর ধরেও খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। তবে পুষ্টিগুণের কিন্তু একটু হেরফের হবে, এটা মনে রাখতে হবে। স্বাদের দিকেও কিন্তু একটু আর কি হেরফের হবে। যাই হোক, আমি কিন্তু ব্রকলিগুলোও খুব সুন্দর মতন ঠান্ডা করে নিলাম। আর এগুলো কিন্তু এখন আমি টেবিলের উপরে বিছিয়ে দিয়ে আসছি, তোমাদের পর আমি একবারে দেখাবো। আর এই যে সিমটাও আমি একইভাবে বয়েল করে নিলাম, আর প্রত্যেকবারে কিন্তু আমি পানি চেঞ্জ করে নিয়েছি। এখন কিন্তু সবজির দাম খুবই কম, আর তোমরা যারা যারা ফ্রোজেন করতে চাও আমি বলবো এখনই কিন্তু উপযুক্ত সময় যে কোনো সবজি কিনে ফ্রোজেন করার। তো দেখা যাক, সামনে আমি আরও সবজি ফ্রোজেন করব, তখন তোমাদের সাথে আবার আমি শেয়ার করব। তো এই যে এদিক দিয়ে কিন্তু পেঁয়াজকুলিটাও আমি জাস্ট একটা বলক দিয়ে নিব। আমি কিন্তু ফুটন্ত পানির মধ্যেই পেঁয়াজকুলিটা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজকুলি কিন্তু আমি রেগুলার সাইজ যেভাবে আমি কাটি সেভাবেই আর কি কেটে নিয়েছি। শুধু প্যাকেট থেকে বের করবো আর রান্না করে নিব। তো দেখো বলক চলে আসছে, এটাও এখন আমি চুলার জালটা অফ করে পানিটা ঝরিয়ে এরপরে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো মতন ধুয়ে নিব। তো আমার কিন্তু মোটামুটি সবজিগুলো সব আর কি সেদ্ধ হয়ে গেছে, এখন জাস্ট প্যাকেজিং করা বাকি। আর এদিক দিয়ে ঘরে যে বিটরুট ছিল, সেই বিটরুটগুলো ভাবলাম হয়তো বা খাওয়া হবে না বা ঘরে থাকলে নষ্ট হয়ে যেতে পারে, তাই সেগুলো কিন্তু এখন আমি ফ্রোজেন করব। আমি কিন্তু প্রথমে খুব সুন্দর করে কেটে ধুয়ে একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর সেম প্রসেসে কিন্তু বিটরুটগুলোও আমি ফ্রোজেন করব। তো গরম পানির মধ্যে দিয়ে দিলাম বিটরুট, আর ঠিক একটা বলক আসার জন্য অপেক্ষা করব। এরপরে কিন্তু সেম প্রসেসেই আমি পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এরপর ফ্রোজেন করব। তবে যারা বিটরুট পাউডার করতে চাও তোমরা কি করবা, এই পর্যায়ে বিটরুটগুলোকে রোদে খুব ভালো মতন মুছে করে শুকাবা। প্রায় 3-4টা রোদ দিয়ে শুকানোর পরে ব্লেন্ডার মেশিনে অথবা শিলপাটায় বেটে নিলেই কিন্তু হয়ে গেল মহামূল্যবান বিটরুটের পাউডার। তবে আমি শুকাবো না, আমি ফ্রিজে রেখে দিব, আমার যখন প্রয়োজন হয় আমি দেখা যায় জুস করে খেলাম বা সবজিতে দিয়ে খেলাম, একভাবে খাওয়া যাবে। তো বিটরুটটা কিন্তু আমি ঝরা দিয়ে রেখে দিয়েছি। আর এখন সবজিগুলোকে আমি প্যাকেজিং করব, তবে চাইলে কিন্তু বক্সে ভরেও রাখা যায় বা জিপলক ব্যাগে রাখতে পারলে ভালো হতো। আমার কাছে জিপলক ব্যাগ নেই, আর আমি বক্স আছে আমার কাছে প্রচুর, কিন্তু আমি বক্সে রাখবো না, বক্সে কিন্তু প্রচুর জায়গা খেয়ে ফেলে। আর এইভাবে আমি যেভাবে রাখছি সেভাবে যদি ফ্রিজে রাখা যায় অনেক আর কি একসাথে কিন্তু অনেক কিছুই রাখা যাবে, অনেক প্যাকেট রাখা যাবে। তবে ফ্রোজেন করার ক্ষেত্রে কিছু কিন্তু সতর্কতা আমাদের অবলম্বন অবশ্যই করতে হবে। আমি এক টিকটকার আপুকে দেখেছি, সে ভালোই টিকটকে, কিন্তু তার আসলে যে ফ্রোজেন করেছে তার ফ্রোজেন পদ্ধতিটা আমার একদম ভালো লাগেনি। সে কি করেছে দেখলাম, মাছ মাংসের ভিতরে পরোটা বা ফ্রোজেন যে আইটেমগুলো সেগুলো রেখে দিচ্ছে। এটা কিন্তু মোটেও হাইজেনিক নয়, এটা আমাদের অবশ্যই মেনে চলতে হবে। আমাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে, নিজেরা খাওয়া দাওয়া করি, তাই না? আর এটা ভাবতেই তো কেমন লাগে মাছ মাংসের ভিতরেই। তবে তোমরা চেষ্টা করবা, যাদের ডিপ ফ্রিজ আছে একটা, তাদের তো অবশ্যই সেভাবে রাখতে হবে। তবে আমি বলবো একটু বুঝে চিন্তা করে একটু সতর্কতা অবলম্বন করে যে কোনো খাবারের জিনিস তোমরা ডিফ্রোজ করবা। এক্ষেত্রে একটা কাজ করা যায়, তোমরা বক্সে রাখতে পারো। আবার দেখা যায় এক পাশে মাছ মাংস রেখে একটা সাইড করে সেখানেও আলাদা আর কি পার্টিশনের মতো দিয়ে খাবারের জিনিসগুলো রাখতে পারো। তো আমার যেহেতু 2টা ডিপ ফ্রিজ, আর আমার যে লম্বা ডিপ ফ্রিজটা ডাবল ডোরের, সেটার মধ্যে কিন্তু আমি কখনোই কোনো মাছ মাংস রাখি না। সব কিছুই কিন্তু আমার যে খাবারের আইটেমগুলো বা বাচ্চাদের যে ফ্রোজেন আইটেমগুলো সেগুলোই রাখি। তো ওটার মধ্যেই আমি আজকে আর কি এই সবজিগুলো ডিফ্রোজ করব। আর বন্ধুরা, তোমাদের দেখালাম আমি কিন্তু যে পেপারের উপরে সবজিগুলো রেখেছিলাম, পেপারটা কিন্তু একদম র্যাকসিনের সাথে লেগে যায় নাই, তার মানে বোঝা গেছে পানির কতটা আমি আর কি ঝরিয়ে তারপর সবজিগুলো মেলেছিলাম। পানি যদি থাকে সবজির মধ্যে বেশি, তাহলে সেটাও কিন্তু ফ্রোজেনের ক্ষেত্রে ভালো হয় না। তো দেখো একে একে কিন্তু আমি সব প্যাকেজিং করে নিয়েছি। আর পলি ব্যাগে রাখার সুবিধা কি হয়েছে, এই যে যেমন ব্রকলি, তারপর হচ্ছে পেঁয়াজের কুলি, এগুলো তো বেশি পরিমাণে লাগে না, অল্প অল্প করে লাগে। তো একটা পলি ব্যাগে আমি 3টা ভাগ করে নিয়েছি। আর হচ্ছে ফুলকপিগুলো নিয়েছি 4 ভাগে, ব্রকলিগুলো নিয়েছি প্রায় 5-6 ভাগে,
আর সিমটা হয়েছে আমার 3 ভাগ। সিমটা আসলে কমই হচ্ছে দেখে পরে আবার ফ্রোজেন করব। এগুলো কাটতে কাটতে কিন্তু আমার অনেকটা সময় চলে গিয়েছে। দেখতে হয়তো বোঝা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি হয়ে গেল, হয়তো বা 14-15 মিনিটের একটা ভিডিও, কিন্তু এইগুলা কাটা ধোয়া করতে করতে আমার অনেক সময় গিয়েছে। আর যেহেতু সব এক হাতে কেটেছি, এক হাতে ধুয়ে সিদ্ধ করে ফ্রোজেন করছি, বুঝতেই পারছো কী অবস্থা। যাই হোক, তারপর মনে কিন্তু এখন শান্তি লাগছে যখন আমি ফ্রিজে রাখছি। নিজের কাছে খুব ভালো লাগছে যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বা সুন্দর মতন গুছিয়ে রাখতে পারছি। আমার এই ফ্রিজে কিন্তু কিছু আইটেম ছিল, সেগুলো এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি একটা সাইড করে। ওই যে বললাম না যে মাছ মাংসর জায়গাও রাখা যাবে, তবে সেটা একটু সিস্টেম করে রাখলেই হয়। তো দেখো, আমার তো দেখা যায় একটা তাকের মধ্যে আমি রেখেছি পাতাকপি আর ফুলকপি, আরেকটা তাকে রেখেছি ব্রকলি, সিম আর পেঁয়াজের কলিগুলো আমি একটু আর কি ভিতর থেকে রেখে দিলাম, জায়গা হচ্ছিল না। আর এখন কিন্তু আমার আরও একটা জিনিস রয়ে গেছে, বিটরুট। তো বিটরুটটা আমি কোথায় রাখবো, সামনে তো জায়গা নেই। তো আমি যে আম ফ্রোজেন করেছিলাম, চিন্তা করেছি আমও খাবার জিনিস আর এই বিটরুটটাও খাবার জিনিস। তো আমি আমের উপরেই রেখে দিই। এরপর যখন একদম ফ্রোজেন হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে, তখন কিন্তু সবজিগুলো আমি একটা ব্যাগে ভরে আলাদাভাবে রেখে দিব। তখন হয়তো বা এই ফ্রিজেও রাখতে পারি বা আমার যে আরও একটা ডিপ ফ্রিজ আছে সেখানেও রাখতে পারি। শুধু একটা কথা মাথায় রাখতে হবে, যেন মাছ মাংসের সাথে মিশে না যায়। তো আমার ফ্রোজেন করা কিন্তু শেষ, আর আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে। একদিন কষ্ট করলাম, এরপরে তো দেখা যায় 5-6 মাস বসে বসে খাওয়া যাবেই। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।